আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের মতো যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বা কমার্সের স্টুডেন্ট, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ। এই অধ্যায় থেকে সাধারণত একটি কোশ্চেন আসে এবং এখান থেকে একটি কোশ্চেনের অ্যান্সার অর্থাৎ 10-এ 10 পাওয়া তোমাদের জন্য খুবই ইজি। তোমরা যারা আজকের ক্লাসটা সহ আগামী যে ক্লাসগুলো আমরা এই অধ্যায়ের উপরে দেব, শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখো, আশা করি এখান থেকে 10 নম্বর ক্যারি করা তোমাদের মোটেও কঠিন হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই অধ্যায়টাকে 2 থেকে 3টি পর্বে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবা। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে করে আগামী যে পর্বগুলো আমি তোমাদের জন্য আপলোড করব সেগুলো তোমাদের সামনে চলে যাবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের যে মৌলিক কথাগুলো আজকে সেটা শিখব এবং এই কথাগুলো তুমি যদি না জানো, তুমি এই অধ্যায়ের কোনো অঙ্ক করতে পারবা না। এবং এই অধ্যায়ের সৃজনশীলে ক খ গতে সাধারণত কী থাকে সেই বিষয়গুলো তোমাদের সামনে আমি তুলে ধরব। তো প্রথমে আমরা অধ্যায় নিয়ে যে কথাগুলো বলি সেটা হচ্ছে প্রাপ্য হিসাব। তোমরা জানো প্রাপ্য হিসাব কী? প্রাপ্য হিসাব হচ্ছে বাকিতে বিক্রয়ের ফলে যেই হিসাব সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রাপ্য হিসাব। বাকিতে যখন তুমি বিক্রয় করবা সাধারণত দেনাদার সৃষ্টি হয়, এটা হচ্ছে তোমার জন্য এক ধরনের সম্পদ। তো আমরা প্রাপ্য হিসাব আমরা জানলাম প্রাপ্য হিসাব হচ্ছে বাকিতে বিক্রয়ের ফলে যে হিসাব সৃষ্টি হয় তার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন কোনো মাল বাকিতে বিক্রয় করো তখন দেখা যাচ্ছে যে অনেক সময় তোমার টাকাটা সাধারণত আর ফেরত আসে না, অর্থাৎ তুমি টাকাটা পাও না। এটা যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে সচরাচর এটা হয়ে থাকে। সেক্ষেত্রে এটার নাম কি? এটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব। এটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব। অর্থাৎ বাকিতে বিক্রয় করার ফলে যে প্রাপ্য হিসাব সৃষ্টি হয় যেটা সাধারণত আর পাওয়া যায় না, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব। এটা আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম হচ্ছে কুঋণ। তো এখানে প্রাপ্য হিসাবের পাশাপাশি আমরা অনাদায়ী পাওনা বা কুঋণ জানলাম। এখন অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা কুঋণ সঞ্চিতি কি আমরা সেটা একটু জানি। অনাদায়ী পাওনা সঞ্চিতি। সাপোজ ধরো তুমি একটা কোম্পানি ম্যানেজার হিসেবে নিযুক্ত হলা। তখন কি হলো, তুমি বিগত বছরে হিসাব পর্যালোচনা করে দেখলা যে প্রথম বছরে সাপোজ 2020 সালে তোমার অনাদায়ী পাওনা সৃষ্টি হয়েছে 20,000, 2021 সালে সৃষ্টি হয়েছে 21,000। তোমার ধারণা 2022 সালেও 21,000 বা 22,000 টাকা তোমার অনাদায়ী পাওনা সৃষ্টি হবে। তো এই যে অনাদায়ী পাওনা সৃষ্টি হবে বা কুঋণ সৃষ্টি হবে, এর অ্যাগেনিস্টে তুমি যে সঞ্চয় একটা তহবিল গঠন করবা, এটার নামই হচ্ছে সঞ্চিতি তহবিল। অর্থাৎ যে টাকাটা অনাদায়ী পাওনা হতে পারে এটা হচ্ছে তুমি আলাদা একটা তহবিল গঠন করে ফেললে, এটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব এই অধ্যায়ের সৃজনশীল কোশ্চেনে সাধারণত ক খ গতে কি থাকতে পারে। সাধারণত কতে যে কোশ্চেনটা আসে অ্যাভেলেবেল, এটা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব। কি? অনাদায়ী পাওনা হিসাব। এটার আরেকটা নাম হতে পারে যে প্রকৃত অনাদায়ী পাওনা হিসাব। একই কথা হবে, প্রকৃত অনাদায়ী পাওনা হিসাব। এটার আরেকটা নাম হতে পারে চার্জযোগ্য অনাদায়ী পাওনা হিসাব। যেটা আসুক না কেন তোমরা এই নামই দেখিয়ে দেবো, অনাদায়ী পাওনা হিসাব। সাধারণত খতে কি কোশ্চেন থাকে? খতে থাকে সাধারণত প্রয়োজনীয় জাবেদা। খেয়াল করো, এখানে কিন্তু প্রয়োজনীয় কথাটা লিখে দিলাম, প্রয়োজনীয় জাবেদা দাখিলা। যদি বলে যে উপরিক্ত লেনদেনগুলো জাবেদা, তখন এখানে যে কটা এন্ট্রি দেওয়া থাকবে তুমি সে কটা এন্ট্রি জাবেদা করবা।
কিন্তু যখন বলে দিবে যে প্রয়োজনীয় জাবেদা, তখন তোমাকে অনাদায়ী পাওনা হিসাবটা বের করে দেন তোমাকে প্রয়োজনীয় জাবেদা দেখাতে হবে। আমি আবারও বলছি, প্রয়োজনীয় জাবেদা বললে অনাদায়ী পাওনা হিসাবটা তোমাকে বের করে নিতে হবে। যদিও তারা অনাদায়ী পাওনা যদি নাও চেয়ে থাকে, অনাদায়ী পাওনা বের করে দেন তুমি প্রয়োজনীয় জাবেদা করবা। আর গ নম্বরে আসে সাধারণত খতিয়ান। ওকে, তো আমরা অনাদায়ী পাওনা খরচটা কিভাবে বের করে আমরা সেটা আজকে প্রথমে তোমাদের দেখাবো। অনাদায়ী পাওনা হিসাবটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, অনাদায়ী পাওনা হিসাব যদি তুমি বের করতে না পারো, তাহলে এই অধ্যায়ের জাবেদা করতে পারবে না, খতিয়ানও করতে পারবে না। তো তোমাকে প্রথমে অনাদায়ী পাওনা হিসাবটা বের করে নিতে হবে। তো অনাদায়ী পাওনা হিসাব বের করতে হলে প্রথমে তোমাদেরকে পুরাতন বা লিখিত অনাদায়ী পাওনাটা লিখতে হবে। পুরাতন বা লিখিত অনাদায়ী পাওনা। খেয়াল করো, পাওনাটা সম্পূর্ণ লিখে দিই। অনাদায়ী পাওনা লিখতে হবে পুরাতন বা লিখিত। সাপোজ তোমার কোশ্চেনে দুটো অনাদায়ী পাওনা দেওয়া আছে। শুরুতে দেওয়া আছে, সাপোজ ধরলাম আমরা শুরুতে দেওয়া হলো 1000 অনাদায়ী পাওনা, এবং শেষ দিক দিয়া বা মাঝখানে দেওয়া হলো 2000 টাকা। ওকে, মাঝখানে দেওয়া হলো 2000 টাকা। তো তোমরা এই যে প্রথমটাকে ধরে নিবা হচ্ছে পুরাতন, আর শেষেরটাকে ধরে নিবা হচ্ছে নতুন। আর পুরাতনটা মানে হচ্ছে লিখিত, আর নতুনটা মানে হচ্ছে অলিখিত। শুরুতে যেটা থাকবে, আমি আবারও রিপিট করি, শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে কি পুরাতন, আর শেষে যেটা থাকবে সেটা হচ্ছে নতুন। আর নতুন হচ্ছে যেটাকে আমরা বলবো অলিখিত, আর পুরাতনটাকে আমরা বলবো লিখিত। তো প্রথমেই পুরাতন বা লিখিত অনাদায়ী পাওনা তোমরা বসাবা। এটার সাথে তোমরা যে নতুন বা অলিখিত অনাদায়ী পাওনাটা যোগ করে দিবা। নতুন বা অলিখিত অনাদায়ী পাওনাটা তোমরা এখানে কি করবা, যোগ করে দিবা। এটার সাথে নতুন বা অলিখিত অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা যোগ করে দিবা। নতুন বা অলিখিত অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করে দিবা। এটা থেকে পুরাতন বা লিখিত অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বিয়োগ করে দেবা। দেন যোগ বিয়োগ করার পরে যেটা হবে সেটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এখন গুরুত্বপূর্ণ কথাটা বলি, সেটা হচ্ছে কোশ্চেনে পুরাতন অনাদায়ী পাওনা দেওয়া থাকবে, নতুন অনাদায়ী পাওনা দেওয়া থাকবে, পুরাতন বা লিখিত অনাদায়ী পাওনা সঞ্চিত দেওয়া থাকবে। তবে এই যে এটা সাধারণত দেওয়া থাকে না, এটা সাধারণত দেওয়া থাকে না। তোমরা এটা বের করে নিবা যে অনাদায়ী পাওনা সঞ্চিতির নতুনটা আমরা যোগ করব, এটা দেওয়া থাকে না। আমি আবারও বলছি, এটা বের করে নিবা। কোশ্চেনে কীভাবে বলা থাকবে, কোশ্চেনে শুধু এটুকু বলা থাকবে যে অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% অথবা 7% অথবা 10% নির্দিষ্ট একটা পার্সেন্ট সঞ্চিতি ধরতে হবে। কি বলা থাকবে, অবশিষ্ট প্রাপ্য হিসাবের এত পার্সেন্ট সঞ্চিতি ধরতে হবে। দেন তোমরা ওখান থেকে অবশিষ্ট প্রাপ্য হিসাব বের করে ওই পার্সেন্ট দিয়ে তোমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বের করবা। তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করতে হয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করার নিয়ম। তো এটা বের করতে হলে তোমাদেরকে অবশ্যই প্রথমে লিখতে হবে কি, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবটা সুন্দর করে লিখে দেবে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। প্রাপ্য হিসাব লেখার পরে তোমরা যদি তোমাদের কোশ্চেনে ধারে বিক্রয় কিছু থাকে সেটা তোমরা যোগ করে দেবা। ধারে বিক্রয় থাকলে কি করে দিবা, যোগ করে দিবা। যোগ করার পরে এরপরে নতুন অনাদায়ী পাওনাটা যেটা তোমরা এই যে এখানে লিখেছো নতুন অনাদায়ী পাওনা, এটা বিয়োগ করবা। বিয়োগ নতুন অনাদায়ী
পাওনা। এটা যখন বিয়োগ করে দিবা, এটার নাম হবে অবশিষ্ট প্রাপ্য হিসাব। কি হবে? অবশিষ্ট প্রাপ্য হিসাব। এবার ওই যে তোমাদের কোশ্চেন বলা থাকবে যে এত পার্সেন্ট কি এত পার্সেন্ট অবশিষ্ট প্রাপ্য হিসাবের এত পার্সেন্ট অনাদায় পাওনা সঞ্চিতি। দেন তোমরা এই অ্যামাউন্টটাকে যখন তোমরা ওই যে পার্সেন্ট দিয়ে গুণ দিবা, কি দিয়ে? পার্সেন্ট দিয়ে যখন গুণ দিবা, দেন এটা বের হয়ে যাবে অনাদায় পাওনা সঞ্চিতি। মানে নতুন অনাদায়ী, আমি সংক্ষেপে লিখলাম, পাওনা সঞ্চিতি হবে অবশিষ্ট প্রাপ্য হিসাব। তোমরা যেটা একটু আগে বের করছো, মানে যে অ্যামাউন্টটা, এই হিসাবের সাথে গুণ দিবা এই পার্সেন্টটা, যেটা তোমাদের কোশ্চেনে বলা থাকবে যে 5%, 10% সঞ্চিতি বের করো। দেন ওইটা যখন তুমি গুণ করে দিবা, কি বের হয়ে যাবে? নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। দেন তুমি সেটা এখানে বসিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকবার যে কথাটা বলি সেটা হচ্ছে, যদি তুমি অনাদায় পাওনা খরচটা বের করতে না পারো, অনাদায় পাওনা হিসাবটা যদি বের করতে না পারো, তাহলে তুমি জাবেদা পারবা না। জাবেদা না পারলে তুমি খতিয়ান করতে পারবে না। তো তোমাদেরকে অনাদায় পাওনা হিসাবটা আগে বের করতে হবে। অনাদায় পাওনা হিসাবটা বের করতে হলে তোমাদেরকে প্রথমে যেটা শুরুতে দেওয়া থাকবে অনাদায় পাওনা বা লিখিত, সেটা তুমি লিখবা। লেখার পরে নতুন অনাদায় পাওনা সঞ্চিতিটা কী করবা? যোগ করবা। দেন নতুন অনাদায় পাওনা খরচটা যোগ করবা। আর অনাদায় পাওনা সঞ্চিতিটা এভাবে বের করে এখানে বসিয়ে দিবা। নতুন অনাদায় পাওনা সঞ্চিতিটা এভাবে বের করে এখানে বসিয়ে দিবা। এরপরে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি যেটা থাকবে, এটা কিন্তু সঞ্চিতি, এটা কি সঞ্চিতি, এটা বিয়োগ করে দিবা। বিয়োগ করার পরে যেটা হবে সেটা হচ্ছে অনাদায় পাওনা হিসাব। এরপরে তোমাদের জাবেদা করতে হবে, খতিয়ান করতে হবে। তো আমরা জাবেদার বিষয়টা আমরা আগামী ক্লাসে দেখাবো। আজকের জন্য আমরা এখানে ভিডিওটা শেষ করব। তোমাদেরকে আবারও বলছি, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবা। যে 2টা বা 3টা ভিডিও তোমাদের জন্য দেব, এখান থেকে 10 নাম্বার ক্যারি করা খুবই ইজি হবে আশা করি। তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের এরপরে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা প্রবলেম ফেস করো, তোমরা অবশ্যই সেই সমস্যাটা কমেন্ট বক্সে জানাবা। আমরা সহজ ভাষায় সেইটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।